এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আচ্ছা অর্ণব, হুম। তুই তো মেয়েটারে ভালোবাসিস, তাই না? কবে থেকে পছন্দ করিস ওরে? অর্ণব এবার সোজা হয়ে বসলো, খুব আগ্রহী দেখালো ছেলেটাকে হুট করে। বলল ভাবি। কবে থেকে পছন্দ করি এটা ঠিক বলতে পারবো না, কারণ ওরে তো আমি দেখেছি জন্ম থেকে। প্রথমবার কোলেও নিয়েছিলাম আমি, কিন্তু যেদিন প্রথমবার বুঝলাম ওর সামনে দাঁড়াইলে আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকপুক করে, কেঁপে ওঠে সমস্ত অস্তিত্ব। ওর হাসি দেখলে মনে হয় সব কিছু থেমে যাক, শুধু হেসেই যাক আমার প্রাণ পাখিটা। আর আমি সারা জীবন মুগ্ধ হয়ে সেই হাসিটুকু দেখে যাই। ওর খানিকটা স্পর্শে আমার ভিতরটা শুদ্ধ টলমল করে ওঠে, নাড়িয়ে দেয়। তখন থেকেই বুঝেছি প্রেমে পড়ে গেছি আমিও। ওকে আমার লাগবেই, তবে মেয়েটা ছোট। কোনো রকম টাইনা টুইনা এসএসসিটা দেয় আগে, এরপর ধৈর্য সহ্যর কুরবানি। মেয়েটা জানে? অর্ণব মাথা নাড়ল, বলল বলিনি। কেন? আগে আর একটু বড় হোক, এই বয়সে এসব বলার মানে নেই। বাচ্চা মানুষ ভয় পাইবে উল্টো। এমনিতেই আজকাল বাড়ি গেলে সামনে আসতে যায় না। যদি এর আগে অন্য কারো চক্করে পড়ে যায়? অর্ণব বিন্দু মাত্র দেরি না করে উত্তর দিল ফটাফট। পড়বে না। এত কনফিডেন্ট? ওর মা মানে আমার ফুপু খুব স্ট্রিক্ট পারসন, আর রাহি ওই রকম মেয়ে না। তোরে দেখে ভয় পায়, আর তুই আছিস বউ বানানোর ধান্দায়। এই ভয়টাই একদিন ভরসায় পাল্টাইব, দেখিস। বাপরে, দয়া করি তোর প্রাণ পাখি যেন শেষমেশ তোর হয়। ফাহিম আকস্মিক চুপ থেকে ফট করে প্রশ্ন করে বসলো আবার। আচ্ছা ভাই, আমি কিভাবে বুঝবো যে আমিও কারো প্রেমে পড়েছি? আমার কি তোর লাভগুলো মনে হয়? বল না, তোর তো এক্সপিরিয়েন্স আছে। সবার কথা তো বলতে পারি না, তবে যখন তোর কাউকে ভালো লাগবে তখন সেটা সবার আগে তুই নিজেই বুঝতে পারবি। তোর মন বলে দিবে সেটা। তার আশেপাশে থাকলে দুনিয়ার সমস্ত ধ্যান জ্ঞান চিন্তা সব কিছু লোপ পেয়ে যাবে। তুই এমন এমন কাজ করে বসবি আর তার মুখে হাসি ফোটানোর জন্য, যা তুই নিজেও উপলব্ধি করতে পারবি না আদৌ সেসব তোর ক্যারেক্টারটার সঙ্গে যায় কিনা। পরে নিজেই ভেবে ভেবে হাসবি। মানুষটার অনুপস্থিতিতে দুনিয়াটা তোর কাছে রঙহীন লাগবে, নিষ্প্রাণ লাগবে। তোর কাছে কোনো কিছুই ভালো লাগবে না সে পাশে না থাকলে। মানুষটার সঙ্গে একটা দিন কথা না বললে দেখবি তোর দিনটা অসম্পূর্ণ লাগবে। চারপাশে সবকিছু থাকার পরও কেমন খালি খালি লাগবে। অকারণে বারবার মনে পড়বে তাকে। হাজার মানুষের ভিড়ে ঠিকই তোর দুই চোখ আটকাবে ওই মানুষটার মাঝে, আর তাকে না দেখতে পেলে মেজাজ খিটখিট করবে সার্বক্ষণিক। আমাদের আজ দিনের মতো। অর্ণব থামলো, চোখ তুলে চাইলো বিছানায় নির্লিপ্ত গায়ে নিয়ে ফোন স্ক্রলিং করা তাসদিরের উপর। ছেলেটার আশেপাশে দুজন মানুষ যে নিজেদের একটা আলাদা ভালোবাসার দুনিয়া বানিয়ে রেখেছে সেদিকে হুঁশ মাত্র নেই। ফাহিমের আকস্মিক কথার পরিপ্রেক্ষিতে দুই বন্ধুই একসঙ্গে শব্দ করে হেসে দিল। ফাহিমের প্রশ্নের পর অর্ণব একটু হেসে পিঠ ঠেকালো সোফার সাথে। ওদিকে একদম ভিন্ন জগতে ডুবে আছে তাসদির। শার্টের বুকের দুটো বোতাম খোলা, ক্লান্ত শরীরটা হেলান দিয়ে রেখেছে। হাতে ফোন, আঙ্গুল ধীরে ধীরে স্ক্রল করছে স্ক্রিনে। সোশ্যাল মিডিয়া তার তেমন কোনো উপস্থিতি। 5 বছর আগে খোলা একটা ফেসবুক আইডির নামে মাত্র। বন্ধুর তালিকায় হাতে গোনা কয়েকজন। পরিবার ছাড়া তেমন কেউ নেই। মেসেজ রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট সব কিছু প্রায় অযত্নে পড়ে থাকে সব সময়। চেক করার সময় আর আগ্রহ কোনোটাই নেই তার, হয়নিও কোনো দিন। হঠাৎ কি মনে করে যেন ফেসবুকে ঢুকে সে, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া। মিনিট খানেক স্ক্রল করলো লাগাতার। কানের মাঝে তখনও অর্ণবের বলা এক একটা বাক্য ঘুরছে। অস্থির হয়ে ফেসবুক স্ক্রলিং করতে করতে আকস্মিক, একদম অপ্রত্যাশিতভাবে হঠাৎ থেমে গেল তার আঙ্গুল দুটো। মেঘলা আকাশের নিচে ছাদে গোল হয়ে বসে দুজন নারী গাঢ় নীল শাড়ি জড়িয়ে আছে তার শরীরে। ওই নীল শাড়িতে আবৃত নারীটিকে দেখে আকস্মিক হৃৎপিণ্ডটা কেমন খামচে উঠল তার। ফর্সা গোলগাল হাত দুটি শোভা পাচ্ছে নীল কাচের চুড়িগুলো। কপালের ছোট্ট টিপ, চুলগুলো খোলা, এলোমেলো হয়ে উড়ছে বাতাসের তালে তালে। অবাধ্য হয়ে বারবার এসে ছুঁয়ে যাচ্ছে মুখ। এক হাতে গিটার আঁকড়ে ধরা,
অন্য হাতে ধীরে ধীরে স্ট্রাম করছে সে মহিয়সী, আর সেই নারীর গলায় বাজতে থাকা সুরতানে কেঁপে ওঠে তার সমস্ত সত্তা। ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এই সময় মেনে নেয় তার পরাজয়। জীবন পরে ধুলোতে হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে মেঘলা বাতাসে, তবু সে দূরে তা মানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না। তাসদির অনুভব করলো তার বুকের কম্পিত সে হৃদস্পন্দন। এই অনুভূতির সঙ্গে এর আগে কখনো কোনোদিন পরিচিত হয়নি। একেবারে অচেনা অস্বস্তিকর এই অনুভূতি। আশ্চর্য, তার হুট করে এমন লাগছে কেন? শ্বাস নিতেও কেমন যেন কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হাসপাস লাগছে ভেতরটা। অস্থির লাগছে কেন তার এতটা? বারবার কেন ঘুরে ফিরে মেয়েটার এই দৃশ্যটুকুই তার চোখে ভাসছে। একটু আগে বন্ধুর বলা অবহেলা বিরক্তিতে শোনা প্রত্যেকটা শব্দই হুবহু মিলে যাচ্ছে। সে তো এমন নয়। এইসব আবেগ অনুভূতি এসব তার জন্য না। তাহলে তার ভেতরটা এমন এলোমেলো করে দিচ্ছে কেন হঠাৎ? কে রে মেয়েটা? কোনো ভয়েস আর্টিস্ট? ফাহিমের ডাকে ধ্যান ভাঙে তার। ফাহিম আবারও বলে, এত সুন্দর গলা, দেখা তো। যার গলা এত কোমল মিষ্টি, সে দেখতে কেমন? নিশ্চয়ই খুব সুন্দরী। বন্ধুর কথার পরিপ্রেক্ষিতে চুপ করে রইল তাসদির। ঠোঁট কামড়ে কি মনে করে যেন ঢুকলো মেসেঞ্জারে। মাসখানেক আগে আসা সেই মেইলি আইডিটার মেসেজ বারে বারে ক্লিক করতেই নিচে লেখা উঠল, দিস পারসন ইজ নট অ্যাভেলেবল ইন মেসেঞ্জার। চোখ দুটো আশ্চর্যে বড় হলো তাসদিরের। মেয়েটাও কি ব্লক করেছে? সিরিয়াসলি? কিছু একটা ভেবে আকস্মিক উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। সোজা গিয়ে দাঁড়ালো বারান্দায়। ফোনের ডায়াল অপশানে গিয়ে কল লাগালো কাউকে। রিং বাজতে ওপাশে ভেসে এলো কারো কণ্ঠ। হ্যাঁ, তাসদীর বলো। স্যার, আমি একটা ইমেল পাঠাচ্ছি। একটু থেমে আবার বলল, আমার আর্জেন্ট কিছুদিনের ছুটি লাগবে, বিস্তারিত মেইলে জানিয়ে দেব। ওপাশ থেকে আবার কণ্ঠ ভেসে এলো তক্ষুনি। সবেমাত্র তো এলে তুমি তাসদীর। কি হলো হঠাৎ এত ঘন ঘন বাড়ি যাচ্ছ যে? ইজ এভরিথিং অল রাইট? ইস্যুটা পার্সোনাল স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করার চেষ্টা করব। বাকি বিস্তারিত মেলে পাঠিয়ে দেব। ওকে স্যার, থ্যাংক ইউ। বলে কল কাটলো সে। তারপর চোখ তুলে তাকালো আকাশের পানে। মনে মনে বিড়বিড় করে বলল, মিস ব্লু হাফ মুন, একজন লেফটেন্যান্ট কমান্ডারকে ব্লক করার শাস্তি আপনার পেতে হবে। সেই শাস্তি দিতে আসছি আমি। প্রস্তুত থাকেন কিন্তু। বিশাল জায়গা জুড়ে বানানো আলিশান কক্ষ। কক্ষের চারপাশের দেয়াল জুড়ে টানানো ছোট ছোট প্রিন্ট কাগজে ছাপানো ফ্রেমবন্দি অনেক ছবি। ছবিগুলোর মুখ একই একই মানুষের, তবে কাল ক্ষণ ভেদে ভিন্ন ভিন্ন মুহূর্ত, ভিন্ন ভিন্ন অভিব্যক্তিতে তোলা। ইউনিফর্মে ক্যাজুয়াল নর্মাল পোশাক আশাক কোনোটাই বাদ যায়নি সেখানে। কোনোটাই দূর থেকে তোলা, কোনোটা খুব কাছ থেকে। দেখে মনে হয় এই লোকের জন্য সব সময় ট্রেনিং প্রাপ্ত কোনো স্পেশাল ফটোগ্রাফার বুকিং করে রেখেছে কেউ, যার প্রতিদিনের কাজই হলো ভিন্ন ভিন্ন স্টাইলের ছবি সংগ্রহ করা। আলো বলতে শুধু এক কোণে জ্বলছে মৃদু হলদেটে একটা ল্যাম্প। অন্ধকারকে পুরো ভেদ করতে না পারলেও মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখে কোনো অসুবিধা হচ্ছে না সেসব দেখতে। মেয়েটা এগোচ্ছে ধীরে ধীরে। দ্বারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে সেসব কাগজে বোনানো ছবিগুলো। থামছে সে প্রতিটা ছবির সামনে। অত্যন্ত একনিষ্ঠ মনোযোগে দেখছে খুঁটে খুঁটে। ওই চোখে মুগ্ধতা দেখা গেল না তেমন। রিহাবে থাকা প্রথম দিনে মাদকাসক্ত কোনো ব্যক্তির চোখে যেরকম ভয়ঙ্কর নেশা দেখা যায়, সেই নেশাকেও হার মানাবে সেই দৃষ্টি। অবশেষে একটা ছবির সামনে গিয়ে থামল সে। আলগুছে উঠে এলো ডান হাতটা। নেভির ইউনিফর্মে সোজা হয়ে দাঁড়িয়ে আছে এক বলিষ্ঠ দেহী মানব। মেয়েটার আঙ্গুল ছুঁয়ে গেল সেই মানবের গালেতে। স্পর্শটা একদম আলতু, নিখুঁত। আস্তে ধীরে স্লাইড করে নামলো নিচের দিকে। হাব হাব এমন যেন তার সামনে সশরীরে দাঁড়িয়ে আছে সেই মানব। খানিকটা ঝুঁকে বুড়ো আঙ্গুলের সাহায্যে ছুঁয়ে দিল পুরুষালী ঠোঁট দুটো। এরপর শব্দ করে সেখানে চুমু খেলো। পরম আসলো সে শ্রাব্য চুম্বন খেলো। সরে গিয়ে দাঁড়ালো কয়েক কদম। পাশে থাকা দেয়ালে লাগোয়া একটি সুইচ টিপলো। এরপর অমনি সাথে সাথেই দেয়ালের এক পাশে অটোমেটিক দুই ভাগ হয়ে সরে গেল দুই পাশে। ভেতর থেকে বেরিয়ে এলো গোপন ক্যাবিনেটের মতো কয়েকটা ভাঁজ। সবগুলো থাকথকে কাজ দ্বারা আবৃত। প্রতিটি ধাপ সাজানো খুব নিখুঁতভাবে। সেখানে রাখা শার্ট, টি শার্ট,
ট্রাউজার সবই কোনো পুরুষের পোশাক। মেয়েটা এগিয়ে গেল, হাত বুলিয়ে বুলিয়ে একটার পর একটা কাপড় ছুঁতে লাগলো। অতপর খুঁজে খুঁজে বের করলো সাদা রঙা একটা শার্ট। শার্টটা তুলে নিল বুকে, মিশালো নিজের সঙ্গে, বন্ধ করলো চোখের পাতা দুটো। তাতে সন্তুষ্ট হলো না যেন, নাকের কাছে কাপড়টা ধরে টেনে টেনে শ্বাস টানলো অনেকবার, যেন এই কাপড়ের ভেতরেই লুকিয়ে আছে সেই মানুষটার অস্তিত্ব, তার গায়ের গন্ধ। মেয়েটার ঠোঁটে ভেসে উঠল তৃপ্তির রেখা। নিজের পরা টি শার্টের উপরে শার্টটা জড়িয়ে নিল সে। ঢিলে ঢালা কাপড়টা মেয়েলির শরীরটা ঢেকে দিল পুরোপুরি। চরম আসলে সে ধাপ করে গিয়ে শুয়ে পড়ল মাঝামাঝি থাকা আরামদায়ক নরম ব্যাগটায়। সিলিংয়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর দু চোখ বন্ধ করে অস্পষ্ট ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলতে লাগলো, 3 বছর, 3 ইয়ার্স, পুরো 3টা বছর নিজের সাথে নিজেই লড়েছি আমি। নিজেকে বুঝিয়েছি এটা কেবল এক ধরনের আসক্তি মোহ, এর বেশি কিছুই না, নাথিং, বাট আই ওয়াজ টোটালি রং। একটু থামলো সে। গলার কাছে শার্টের অংশটা টেনে ধরে নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে নিতে পুনরায় বলল, আসক্তি মোহ সব কিছু ছাড়িয়ে গেছে। নিজের মন মস্তিষ্কের সঙ্গেই এতটা দিন লড়াই করে গেছে আমি। নাও আই ক্যান রিলাইজ, মোহ, আসক্তি, নেশা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা কথায় বারবার ঘুরিয়ে ফিরে আসছে ভালোবাসা। আমি আডিক্ট নিজের ভালোবাসার ওপর। বিলিভ মি, এটা যদি নেশা হয় তাহলে এই নেশা প্রতিদিন প্রতি প্রহরে নিতে চাই আমি। আর যদি এটাই ভালোবাসা হয়, দেন আমি তোমায় আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। অ্যান্ড ইউ নো হট, জার্নিবারাস পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে নিজেকে ভালোবাসে। আর সেই ভালোবাসার চাদরে তোমায়ও খুব শীঘ্রই মুড়িয়ে নেব। খুব শীঘ্রই দেখা হবে আমাদের, আরও একবার। সারা রাত ধুমসে বৃষ্টি হওয়ায় সুদা মাটির গন্ধ এখনো বাতাসে মিশে আছে। আকাশটা ঝকঝকে পরিষ্কার। সকালে পাখিদের কিচিরমিচির থেমে গেছে বহু আগেই। শান্ত নিরিবিলি জায়গাটার মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা সিদ্দিককুঞ্জ নিত্য দিনের তুলনায় আজ একটু বেশি শান্ত যেন। ড্রয়িং রুমে বসে আছেন মোহনা বেগম। সামনের টেবিলে ছড়ানো কিছু কাগজপত্র। মনোযোগ দিয়ে সেসব খুঁজে খুঁজে দরকারি কিছু ব্যাপারের সন্ধান চালিয়ে যাচ্ছেন ভদ্রমহিলা। সকালে নাস্তা সেরেছে ঘণ্টাখানিক আগে, আর রুটিন মতো কাজের মেয়েটা হাতে ওষুধও গিলেছেন নিজের ইচ্ছের বিরুদ্ধে। ছেলের আদেশ অমান্য করার সাথেই নেই তার। হাতে একটা পেপার নিয়ে উল্টে পাল্টে দেখছিলেন তিনি। অমনি দরজায় টিংটাং শব্দে একবার তাকালেন রান্নাঘরে। মেয়েটা ছাদে গেছে কাপড় মেলতে, তাই বাধ্য হয়ে আগত্যা উঠে দাঁড়ালেন নিজেই। আর মধ্যই বেল বাজলো আবারও। গিয়ে খুললেন দরজাটা। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া কাঠের সুঠাম দেহের এক যুবক। পরনে নেভি ব্লু শার্ট, সাথে সাদা জিন্স। চোখের পাউডার চশমাটা খুলে ঠিকঠাক করলেন তিনি। আশ্চর্য, ছেলেটা তো দেখতে হুবহু একদম তার আজানের মতো। না না, শুধু মতো না, এই তো তারই ছেলে। মোহনা বেগমের চোখ বরফ হয়ে উঠল অতিমাত্রায় বিস্ময়ে। প্রচণ্ড অবিশ্বাসে হতবিহ্বল গলায় অস্পষ্ট বলে ওঠেন ত্রস্ত, আজান, বাবা আজান, এটা কি সত্যিই তুমি? তো কপাল কুঁচকে সংশয় বলে ওঠেন মোহনা। দিন দুপুরে নিশ্চয়ই তার মতে ভ্রম হবে না, কিন্তু তার ছেলে এই অসময়ে এখানে কি করবে? ছেলেকে অতিমাত্রায় মিস করার ফলে ভুলভাল দেখছেন না তো চোখের সামনে? দরজা হতে এক পাও সরলেন না মোহনা। পুরোটা পথ রোধ করে দাঁড়িয়ে আছেন তখনও। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন ছেলেটার দিকে। মাথা থেকে পা পর্যন্ত পরখ করলেন আবারও। তার ছেলে তো সেদিনই গেল, মাস না গড়াতে আবারও ফিরে এলো। যে ছেলে বছর পার হয়ে গেল বাড়ির পথ খুঁজে পায় না, সে হঠাৎ এমন করে দরজায় এসে দাঁড়াবে? অসম্ভব। মোহনা বেগম আরও একবার চোখ কুচকে তাকালেন, হাতটা আস্তে করে বাড়িয়ে দিলেন সামনে। ততধিক চিন্তিত হয়ে হাত রাখলেন ছেলের কোচকানো কপালে। অন্যদিকে দরজায় দাঁড়িয়ে থাকা তাসধীরের বিরক্তি তখন আকাশ ছিল। ভ্রু কুচকে নীরবে তাকিয়ে রইল মায়ের দিকে। মায়ের এমন আচরণে বিরক্তিটা তরতর করে বাড়ছে তার। একে তো একটা না লম্বা দীর্ঘক্ষণের জার্নি শেষে ফিরেছে, তারপর আবারও গত 16 দিনের অপারেশনের শরীরটাও তার ক্লান্ত বেশ। মোহনা বেগম এখনও অবিশ্বাসের ঘুর কাটে উঠতে পারছেন না। এক পা এগিয়ে আবারও থেমে গেলেন, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, তোর শরীর ঠিক আছে তো? কপাল তো ঠান্ডায় হুট করে চলে এলি যে এভাবে। ভিতরে যেতে দিবে না? মোহনা বেগম এতক্ষণে হুঁশে ফিরলেন, সরে দাঁড়ালেন ত্রস্ত, বললেন, ও মা, আয় আয়, দাঁড়িয়ে আছিস কেন?
তাজধীর ঠান্ডা চোখে তাকিয়ে বলল, না সরে দাঁড়ালে ঢুকবো কিভাবে? বিষয়টা বুঝতে পেরে তড়িঘড়ি করে সরে দাঁড়ালেন তিনি। তাজধীর ভেতরে ঢুকে পড়ল। পেছন থেকে আবারও ডেকে উঠলেন মোহনা বেগম। বাবা, তুই কি সত্যি এসেছিস? তাজধীর মাথা ঘুরিয়ে একবার তাকালো, কণ্ঠে স্পষ্ট বিরক্তি ঢেলে বলল এবার। এসব কেমন প্রশ্ন আম্মু? না, তুই অন্য কোথাও যেতে গিয়ে ভুল করে এখানে চলে আসিসনি তো? নাকি তোর কিছু হয়েছে? মানে আঘাত টাঘাত পেয়েছিস কোথাও? দেখি দেখি, আম্মুকে দেখা। কি হবে আমার? কি সব বলছো তুমি? এখন আমার নিজের বাড়িতে আসতেও কি আলাদা করে ইমেল পাঠাতে হবে? আজব। মোহনা বেগম কিছুটা অপ্রস্তুত হলেন এই পর্যায়ে। বললেন, যাকে বলে কয়ে অসুস্থতার দোহাই দিয়েও বাড়ি ফেরাতে পারিনি, সে হুট করে কাউকে কিছু না বলেই চলে আসলো, কোনো কারণ ছাড়াই। আম্মু তুমি কি চাচ্ছ এখন আমি ফিরে যাই? এমা, সেটা কখন বললাম? তাহলে এমন ওভার রিয়্যাক্ট করা অফ দাও প্লিজ। ক্ষুধা পেয়েছে, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলার পরও মায়ের খুব একটা হেলদোল দেখতে না পেয়ে আরেকটু জোরে বলল সে। দিবে নাকি যেভাবে এসেছি সেভাবে চলে যাব? এমা, দিচ্ছে, তুই জলদি ফ্রেশ হয়ে আয়। বলে ত্রস্ত রান্নাঘরে ঢুকলেন তিনি। তাজধীর মায়ের দিকে তাকিয়ে নীরবে একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগুলো নিজের রুমের দিকে। অল্প সময়ে যতটা সম্ভব দ্রুত ছেলের পছন্দ মতো খাবার রেঁধেছেন মোহনা বেগম। একবার এদিক ওদিক ঘুরে ঘুরে সব ঠিকঠাক আছে কি না দেখছেন। ছেলের আগমনে সমস্ত দুশ্চিন্তার লাঘব টেনেছেন আপাতত। ছেলেটা খেয়ে একটু জিরুক, এরপর না হয় ঠান্ডা মাথায় জিজ্ঞেস করবেন। ততক্ষণে ফ্রেশ হয়ে নিচে নামলো তাজধীর। পরনে সাদামাটা ট্রাউজার আর টি শার্ট চাপিয়েছে। ভেজা চুল থেকে পানি ঝরছে এখনো। নেমে টেবিলের সামনে এসে থামলো। পুরো টেবিলে এক নজরে চোখ বুলিয়ে বলল, এগুলো কি? তোমায় বলিনি কিচেনে না যেতে? হাই প্রেশার নিয়ে কিচেনে কেন ঢুকেছো তুমি? তেমন কিছু না বাবা, কিছু হবে না। তার এভাবে বসে বসে থাকতেও শরীর আরোই অবশ হয়ে আসে। কাজ করলে একটু ব্যায়ামের মতো তো হয়, তাই না? কথাবার্তা তো একদম ভালোই আয়ত্ত করেছো দেখছি। জাস্ট একটাবার অসুস্থ হয়ে বেডে পড়ো, তারপর দেখো। মোহনা বেগম কথা বাড়ালেন না আর। তাজধীর খেতে খেতে বলল, ওদের কি খবর? কেমন আছে ওরা? কে মিতু? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও তোর আসার কথা জানিয়েছে একটু আগে, বলল আসছে। তাজধীর থামলো এক সেকেন্ড। ঠোঁটের কোণে এক মুহূর্তের জন্য সূক্ষ্ম একটা হাসি পরিলক্ষিত হলো। মিলিয়েও গেল তার সঙ্গে সঙ্গে। এই তো ঘণ্টাখানেক আগের কথা। রান্নাঘরে ব্যস্ত হয়ে আগে ভাগেই কল লাগালেন ভদ্র মহিলা মেয়েকে। ওপাশ থেকে রিসিভ হতেই বলে উঠেন তার ফুরোই, হ্যালো মিতু। আম্মু বলো। মোহনা বেগম উত্তেজিত গলায় বললেন, জানিস, আজকে তো খুব আশ্চর্যজনক কিছু ঘটে গেছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। মিতালি চমকে উঠে বলে তখন, কি হয়েছে আম্মু? বলবো? আরে বলো না। তোর ভাই এসেছে। সত্যি বলছো? কখন এলো ভাইয়া? এই তো একটু আগেই এলো। আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এখনো। কিছু হয়েছে নাকি আম্মু? ভাইয়া ঠিক আছে তো? সেটাই তো বুঝতে পারছি না ঠিকই, কিন্তু ভাইকে 1 মাসের মাথায় বাড়িতে আসতে দেখেছিস কখনো? বছর পার হয়ে যায় তবু আসে না। আমরা ডেকে ডেকে নিয়ে আসি, আর আজ হুট করেই নিজেই চলে আসলো। মিতালি বার ধীরে বলল, তাই তো। তাই তো মানে? আমার তো মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তুমি জিজ্ঞেস করেছো? করেছি, কিছুই বলছে না, উল্টো আমার উপর রাগ দেখাচ্ছে। থাক, রাগিও না ভাইয়াকে, আমি ফাবলকে বলে আসছি এক্ষুনি। মেয়ের থেকে আশ্বস্ত হয়ে ফোন কাটেন তখন মোহনা। ড্রয়িং রুমে বসে টিভির দিকে তাকিয়ে আছে তাজদির। স্ক্রিনে চলছে লাইভ ম্যাচ। ধারাভাষ্যকারীর উত্তেজিত কণ্ঠ আর দর্শকদের চিৎকার সব মিলে পরিবেশ বেশ জমে উঠেছে টানটান। কিন্তু তাজদির হাতে রিমোট ধরা থাকলেও, চোখ দুটো স্ক্রিনে থাকলেও মনটা তার পুরোপুরি সেখানে নেই। অমনি বাড়ির বাইরে এসে থামলো কোনো একটা গাড়ি। ত্রস্ত টানটান হয়ে ভাব নিয়ে বসলো তাজদির। উঠালো পায়ের উপর পা। ভাবটা এমন যেন পূর্ণ মনোযোগ তার খেলাতেই আটকে আছে ঘন্টা 2-1 যাবৎ। মোহনা বেগম প্রায় দৌড়েই দরজার দিকে গেলেন। দরজা খুলতেই সামনে মিতালিকে দেখে একদম উজ্জ্বল হয়ে উঠল মায়ের মুখ। বললেন, এসেছিস মা? বলে জড়িয়ে ধরলেন মেয়েকে শক্ত করে। আশেপাশে তাকে বললেন ফির। জামাই কোথায়? জামাই আসেনি? না মা, ফাবল অফিস থেকে ডাইরেক্ট এখানে আসবে। অমনি
টিভির স্ক্রিন থেকে চোখ সরিয়ে একবার দরজার দিকে আর চোখে তাকায় তাসথির। নীরব স্থির সেই দৃষ্টি আশেপাশে খুঁজে কাউকে, কিন্তু মিতালি ছাড়া আর কাউকে না দেখে আবারও চোখ নামিয়ে নেয় স্ক্রিনে। মাকে পাশ কাটে মিতালি এসে দাঁড়ায় ভাইয়ের কাছাকাছি। মিতালি কিছু জিজ্ঞেস করার আগে আচানক ধুম করেই প্রশ্নের মুখোমুখি হয়ে ওঠে তৎক্ষণাৎ। দাদিকে আনিসনি? মিতালি উত্তর দেয় সুস্পষ্ট। না ভাইয়া, দাদি প্রিয়ন্তীর সাথে বাসায় আছে। প্রিয়ন্তীকে তো আর একা বাসা রেখে আসা যায় না, তাই অগত্যা দাদিকে রেখে আসতে হয়েছে। পাশ থেকে প্রশ্ন করলেন মোহনা মেয়েকে। এ মা, তো প্রান্তিকেও সঙ্গে করে নিয়ে আসতি, একা কেন রেখে এলি ওদের? আনতে চেয়েছিলাম তো, কিন্তু আজ সকালেও ভার্সিটিতে গিয়েছে। ফোন দিয়ে জানতে চেয়েছিলাম আসবে কিনা, না করে দিল। বললো ইম্পর্টেন্ট ক্লাস আছে, আসতে পারবে না, তাই আর জোর করিনি। টানটান বদনখানায় মুহূর্তে নেমে এসে ভর করলো নিগড় কালো আমানিশা। মুখটা ফুট করেই ফ্যাকাশে নির্জীব দেখালো যেন তাসথিরের। চোখ দুটো এক সেকেন্ডের জন্য বন্ধ করে উঠে দাঁড়ালো সোজা। গড়গড় ধূপধাপ পা ফেলে সোজা উঠে এলো চিলেকোঠায়। এই ঘরটা বাড়ির বাকি সব রুম থেকে আলাদা, সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। চারপাশে সারি সারি রাখা অ্যাকোরিয়ামের ভিড়ে সর্বপ্রথমে চোখে পড়ল খালি অ্যাকোরিয়ামটাই। অমনি ভ্রু কুচকে এলো তার, দ্রুত এগিয়ে গেল সামনে। আশেপাশের উপর নিচ ভালো করে দেখলো আরেকবার। হে কি, তার ব্লু হাফ মুন ফিশটা কোথায়? একটা একটা করে সব ট্যাঙ্ক চেক করলো, না কোথাও নেই। কপালের ভাঁজ আরও গাঢ় হয়ে উঠল তাতে। সন্ধ্যাবশত পুনরায় নেমে এলো নিচে গিয়ে নামতেই দ্রুত ডেকে উঠল মাকে। আম্মু, আমি না থাকাকালে কেউ কি উপরে গেছে? মানে? আমার রুমে, চিলেকোঠায়। মোহনা বেগম ভ্রু কুচকে বললেন, না তো, তুই না থাকলে তো কেউ যায় না সেখানে। কেউই যায়নি? না। একটু ভেবে আবার বললেন, এর মধ্যে জব্বার 2বার এসে তোর অ্যাকোরিয়াম ক্লিন করে গেছে। কেন, কিছু হয়েছে নাকি? তাসধীর চুপ করে গেল। মাথার ভেতরে দ্রুত হিসাব মেলাতে লাগলো। জব্বার ছেলেটা বছরের পর বছর ধরেই এই কাজ করছে। তার অনুপস্থিতিতে অ্যাকোরিয়াম পরিষ্কার করা, মাছগুলোর খেয়াল রাখা সব তার দায়িত্ব। আর এই কাজের জন্য সে মোটা অঙ্কের বেতনও পায়। সবচেয়ে বড় কথা, প্রতিটা মাছ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা জব্বার বেশ ভালো করে জানে। তাই ভুলক্রমেও সে তার মাছে হাত দেবে না। আর যদি অন্য কিছু হতো তাহলে অবশ্যই তার মাকে অন্তত জানাতো। তাসধীর আর কিছু বলল না। কিছু একটা ভেবে শুধু মাথা নাড়িয়ে আবার সোজা উঠে গেল উপরে। নিজের রুমে ঢুকে ব্যাটের উপর এলোমেলো হয়ে পড়ে থাকা ল্যাপটপটা ওপেন করলো, খুললো। স্ক্রিন জ্বলে উঠল। নিরাপত্তার খাতিরে নিজ বাড়ির প্রতিটা কোণায় সিসি ক্যামেরা লাগিয়েছে সে। গেট থেকে শুরু করে করিডর, সিঁড়ি, এমনকি চিলেকোঠার রুমও বাদ যায়নি। সাধারণত বাইরে থাকলেও মাঝে মাঝে ফুটেজ চেক করা হয়, বিশেষ করে তার মাছগুলোর। কিন্তু এইবার ব্যস্ততায় সেটার করা হয়ে ওঠেনি। ত্রস্ত টাইমলাইন খুঁজে ফুটেজগুলো লোড করতে লাগলো সে। কার এত বড় স্পর্ধা সুজা লেফটেন্যান্ট কমান্ডার তাসধীর সিদ্দিকের বাড়ির অ্যাকোরিয়ামে হাত বাড়ায়। ফুটেজ লুডিং দেখাচ্ছে, সময় নিচ্ছে বেশ। স্ক্রিনে ঘুরতে থাকা ছোট্ট আইকনটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল তাসধীর। ঠিক ওই সময়টাতে আকস্মিক নিচ থেকে চিৎকারের শব্দ শ্রবণ হতেই কান খাড়া করল সে। মায়ের ডাকে তৎক্ষণাৎ ল্যাপটপের শাটার টেনে বন্ধ করে ছুটল নিচে। দুশরি পার হতে চোখে পড়ল মেঝেতে নিথর হয়ে পড়ে থাকা বোনকে। পায়ের গতি আরও বাড়ালো সে। ঝড়ের বাগে এক একটা শরীর ধাপ অতিক্রম করলো। নিচে তখন দিশেহারা হয়ে পড়েছেন মোহনা বেগম। অস্থির হয়ে হাতের উল্টো পিঠে চাপড়াচ্ছেন মেয়ের গাল দুটোই। মিতু, এই মিতু, কি হয়েছে মা? ওঠ না। মিতু রে, কথা বলছিস না কেন মা? প্রায় কাঁদো কাঁদো গলায় চিৎকার করে ডেকেই যাচ্ছেন মেয়েটাকে। মিতালি নিস্পন্দ ও নির্জীব, দেহটা পড়ে আছে ফ্লোরে। মিতালি, মিতু, মা চোখ খোল। আতঙ্কে হাত কাঁপছে ভদ্রমহিলার। ততক্ষণে ছেলেকে দেখে শুকিয়ে আসা প্রাণী খানিকটা জল ফিরে পেলেন। তাসধীর ব্যাঘ্র কদমে এগিয়ে এসে থামে বোনের পাশে। হাঁটু ভেঙে বসে বোনকে কুলে তুলে শোয়ায় সোফায়। পানি আনো আম্মু। কি হয়েছে ওর? এভাবে সেন্স হারালো কিভাবে? জানি না তোরে আব্বা, বললো রুম থেকে ফ্রেশ হয়ে আসছে। বর্ষা থেকে হঠাৎ উঠে দাঁড়াতেই চোখের পলকে মাথা ঘুরে পড়ে গেল মেয়েটা।
তাসথির তৎক্ষণাৎ মিতালির কবজি ধরে পালস চেক করলো। কয়েক সেকেন্ড চুপ থেকে ভ্রু কুচকে নরম স্বরে বলল, পালস খুব দুর্বল। তাসথির বোনের নিস্তেজ মুখটায় পানির ঝাপটা দিল বেশ কয়েকবার। চোখ পিটপিট করে উঠল মিতালির। তাতে স্বস্তির শ্বাস ছাড়ল মোহনা বেগম। উদ্বিগ্ন হয়ে এগিয়ে সে বসলেন মেয়ের পাশে। আদরে হাতে মেয়েটার মাথাটা তুলে নিলেন নিজের কোলে। তাসথির অস্থির হয়ে বলছে তখন, মিতালি শুনতে পাচ্ছিস? ভাইয়া কি হয়েছে আমার? খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তাসথির। কপালে চিন্তার ভাঁজ অক্ষুণ্ণ রেখে বলল, আমি শামিমা আন্টিকে কল দিচ্ছি এক্ষুনি। মার বোন এই দুজন মানুষই তাসথিরের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ। তাদের ঘিরে তার সমস্ত দায়বদ্ধতা, সমস্ত দায়িত্ববোধ। বাবা চলে যাওয়ার পর থেকে এই সংসারের ভার কেন্দ্র হয়ে উঠেছে সে নিজেই। বহু আগে সে ডাক্তার শামিমাকে এই বাড়ির পার্সোনাল ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে ঠিক করে রেখেছে। নিয়ম করে মাসে একবারে সে মোহনা বেগমের পূর্ণ চেক আপ করে যান তিনি। আর জরুরি পরিস্থিতিতে এক ফোনে ছুটে আসেন এখানে। মোহনা বেগম মেয়ের মাথাটা কুলে তুলে বসে আছেন। আঙুল দিয়ে আলতো করে চুলে বিলি কেটে দিতে দিতে বললেন, মিতুমা, কি হয়েছিল তোর? হঠাৎ পড়ে গেলি কেন এভাবে? শরীর খারাপ লাগছে? বলিসনি কেন? মিতালি চোখ আধ ভোজা রেখে অস্পষ্ট স্বরে আওড়ালো, জানি না মা, আজকাল শুধু মাথা ঘুরায়, শরীরটা কেমন দুর্বল লাগে, কিছু খেতেও পারি না, রুচি নেই মুখে একদম, জোরপূর্বক কিছু তুললেও বমি পায়। মোহনা বেগম থামলেন। চোখ ছোট ছোট করে বড় করলেন মেয়েটার ফ্যাকাশে বদনখানা। গত এক মাসে মেয়েটা তার শুকিয়েছে অনেক। গাল দুটো কেমন লেগে গেছে। কিছু একটা মনে পড়তে চট করে প্রশ্ন করে থামলেন তিনি। এই মাসে তোর পিরিয়ড হয়েছে? সম্পর্কটা মা মেয়ের থাকলেও মেয়েকে তিনি বড় করেছেন অন্যরকমভাবে, যেন মেয়ে তার নির্দ্বিধায় সব কিছু শেয়ার করতে পারেন। এই আদেশটা অবশ্য ছিল তাসথিরেরই। বোন একটি বড় হতেই মাকে বলেছিল মিতালির সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। তাই মিতালি ছোটবেলা থেকে মায়ের কাছে সব বলতে অভ্যস্ত। আর মায়ের চেয়েও বেশি তার বেস্ট ফ্রেন্ড ভাবে। মিতালি মাথা নাড়ল, বলল, না তো আম্মু। মনে মনে কিছু একটা মিলিয়ে নিয়ে প্রশান্তের হাসি হাসলেন ভদ্রমহিলা। তখন অমনি এগিয়ে এলো তাসথির, বলল, আন্টিকে ফোন করেছি, আসছেন। মোহনা বেগম তাকালেন ছেলের দিকে, বললেন, ডাক্তার লাগবে না আপাতত। চোখ শুরু করে বলে উঠল তাসথির, মানে? তুই বরং পাভেলকে ফোন দে, বল যে তাড়াতাড়ি এখানে চলে আসতে। একটু থেমে আবার বললেন, মিতালির শরীরটা ভালো না, কিছুদিন ও এখানেই থাকবে। মায়ের মুখের দিকে তাকিয়ে কয়েক পল চুপ করে থেকে গেল তাসথির। সে অবুঝ নয়, আর না তো অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে। যা বোঝার বুঝে ফেলল মায়ের কথার টনে। তারপরেও কঠোর গলায় জানালো, সে যাই হোক, আন্টি যেহেতু আসছেই, একবার চেক আপটা করেই যাক। ভাইয়া, ফাবেলকে কল করে দিয়ে জানিয়ে দাও আসার পথে প্রিয় আর দাদিকে নিয়ে আসতে। মিতালির কথায় ভ্রু টান টান করে চাইতেই শুনতে পেল পুনরায় তাসথির, বাড়িতে প্রিয় আর দাদি রাতে একা কিভাবে থাকবেন? বিষয়টা কেমন দেখায় না? হ্যাঁ মিতু ঠিকই বলেছে। আজান, তুই বরং জামাইকে কল দিয়ে জানিয়ে দে আসার পথে পিয়ন্তিকে যেন সাথে করে নিয়ে আসে। মা বোনের কথায় মাথা নাড়িয়ে কল দিল পাভেলকে। অবশ্য রিসিভ হতেই বলল, হ্যালো পাভেল, কোথায় আছো তুমি? এই তো ভাইয়া, রাস্তায় বাসার দিকেই আসছি। কিছু হয়েছে কি? তাসথির থামলো একটু, এরপর বলল, সোজা এখানে চলে এসো, মিতালির শরীরটা খারাপ। অবশ্য উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো সঙ্গে সঙ্গে। কি হয়েছে ভাই? সব ঠিক আছে তো? বেশি কিছু না, টেনশন করার কিছু নেই। আসার পথে দাদি আর তোমার বোনকেও নিয়ে আসতে বলেছে আম্মু। মিতুর শরীরটা খারাপ হওয়ায় আপাতত কিছুদিন এখানেই রাখতে চাচ্ছি আমরা। কিন্তু আমি তো অলরেডি রওনা দিয়ে দিয়েছি ভাই, চলেও এসেছি প্রায়। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি দাদি আর পিউকে আনার জন্য, নাকি? তাসথির কয়েক সেকেন্ড চুপ করে রইল, চোখ দুটো স্থির। মনে যেন কিছু একটা হিসাব করছে সে। তারপর একদম নির্লিপ্ত শান্ত গলায় বলল, আবহাওয়ার অবস্থাটাও ভালো না, এমনিতেও আমার তোমাদের এলাকায় একটু কাজ ছিল। আসার পথে নিয়ে আসলে কোনো প্রবলেম নেই তো তোমার? না না ভাই, কি বলছেন? আপনি কষ্ট করতে যাবেন কেন? তো
আমি বরং ড্রাইভারকে কল করে জানিয়ে দিচ্ছি। সমস্যা নেই, তুমি টেনশন করো না, আমি নিয়ে আসছি গিয়ে। আচ্ছা ভাই, ঠিক আছে। কট কাটল তাজধীর। রাত নেমেছে পুরোপুরি। আকাশে মেঘের ঘন ঘটা দৃশ্যমান। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে দূরে কোথাও। ঘণ্টা খানিকের ব্যবধানে একটি কালো রঙা কার প্রিয়ন্তীদের বাসার সামনে এসে থামল। ইঞ্জিন অফ রাখা। ভেতরে বসে আছে তাজধীর। পরনে সাদা জিন্স, আরেকটা ডার্ক চকলেট রঙা শার্ট। শার্টের হাত দুটো ফোল্ড করা কনুই পর্যন্ত। হাতে শোভা পাচ্ছে ব্র্যান্ডের ঘড়িটি। নাকের মাঝামাঝি থাকা কাটা দাগটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। আশ্চর্য, গাড়ির এসিটা তো অন করাই, তাহলে এত ঘামছে কেন হঠাৎ? মনে হচ্ছে প্রফেশনাল কাজে সিলেক্ট হওয়ার জন্য কোনো টেস্ট এক্সাম দিতে এসেছে। নিজেকে শক্ত করে হাত স্টিয়ারিংয়ে রাখলেও দৃষ্টি তার সরাসরি গেটের দিকে আটকে সে তখন থেকে। মেয়েটাকে এখনই নেমে আসবে, এদিক দিয়ে তো বের হবে। পাভেলের ফোন পেয়ে আগে তৈরি হয়ে নিচে নেমে এসেছে প্রিয়ন্তী আর ওর দাদি। মিতালি অসুস্থ, ওই খবরটা শুনে দেরি করেনি কেউ। দাদিকে হাত ধরে নামিয়ে আনলো প্রিয়ন্তী। দাদি এগিয়ে গিয়ে বসলেন পেছনের সিটে। প্রিয়ন্তীর হাতে ধরা ওর ফোনটা। পূর্ণ মনোযোগে চ্যাটিং করছে কার সঙ্গে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, শ্রেয়া। এতদিন ভিন্ন ভিন্ন নাম্বার থেকে মেসেজ আসলেও গত 5 দিন যাবৎ একই নাম্বার থেকে প্রতিদিন নিয়ম মাফিক রাত 12টায় একই মেসেজ আসলে বিষয়টা শ্রেয়ার সঙ্গে শেয়ার করে প্রিয়ন্তী। যা শুনে রীতিমতো আশ্চর্য হয়ে ওঠে শ্রেয়া। এত বড় একটা বিষয় এতদিন ওর কাছ থেকে হাইড করায় রেগেও যায় ভীষণ। শ্রেয়ার এক বড় ভাইয়ের সাহায্যে প্রিয়ন্তীকে আশ্বস্ত করে বিষয়টা সে খুঁটিয়ে দেখবে। নাম্বারটা নিয়েছিল আগামীকাল। তারপর নিজের বড় ভাইয়ের সাহায্য নিয়ে নম্বরটা ট্র্যাক করার দায়িত্ব দেয় তাকে। আজ ফলাফল এসেছে। তুই যে নাম্বারটা দিয়েছিস ওই লোকটার পরিচয় বের করেছি। ব্যাটা তো দেখি এক বুড়ো আঙ্কেল। কি? হ্যাঁ রে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, লোকটা তো 6 মাস আগেই মারা গেছে। এক মুহূর্তে জমে গেল প্রিয়ন্তীর আঙ্গুল। চোখ স্থির হয়ে গেল স্ক্রিনে। লিখল তড়িঘড়ি, প্লিজ এসব ইয়ার্কি করিস না। আমি সিরিয়াস। লোকটার বাড়ি ময়মনসিং, বিবাহিত ছিল, 2টা বাচ্চাও আছে। 6 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মেসেজটা পাঠাতে না পাঠাতেই পুনরায় চটজলদি টাইপিং করে আবারও লিখল শ্রেয়া। এই প্রিয়, মৃত মানুষ তোকে মেসেজ দেবে কিভাবে? জীবিতদের পাশাপাশি মৃতেরাও দেখি তোর পেছনে হাত ধুয়ে পড়েছে। ব্যাপারটা কি দাঁড়ায়? ইয়ার্কি অফ দিবি প্লিজ। রেগে মেগে কথাটা বলে প্রিয়ন্তী। হে কি মুসিবতে পড়লো! তাহলে কে ওকে প্রতিদিন রাতে একই মেসেজ পাঠায়? সত্যি কোনো ভূত প্রেত নয় তো? ধেত, আজকালকার মেয়ে হয়ে কিসব আজগুবি চিন্তা করিস প্রিয়ন্তী? নিজেকে নিজে ধমকে উঠল। অস্থির ব্যাখ্যালি হয়ে উঠে বসলো সামনে থাকা ড্রাইভিং সিটের পাশে। অমনি শুনতে পেল, বাচ্চার বাবাকে ব্লক করে এত মনোযোগ দিয়ে ফোনে আবার অন্য কাউকে খোঁজা হচ্ছে নাকি মিস প্রিয়ন্তী? আচানক অতি পরিচিত ভারী পুরুষালী কণ্ঠটা এতটা পাশ থেকে শুনতে হাঁক চোখে ওঠে মেয়েটা। অতীব মাত্রায় আশ্চর্যে হাত ফসকে ফোনটা পড়ে যায় কোলের উপরে। বিস্ফোরিত চোখ দুটো থামে গিয়ে সেই সুদর্শন লোকটার পানে, যে লোকটার কারণে বিগত দিনগুলো একাকিত্বে অস্থিরতায় পার করেছে ও। লোকটা এখানে কি করছে? ওর ভাই তো বলল তখন ড্রাইভার আসছে ওদের নিতে। সবচেয়ে বড় কথা, লোকটা বাড়ি বা ফিরল কবে? এই জন্যই কি তখন ওর ভাবে এত তাড়াহুড়োই বাড়ি গিয়েছিল? এত সব ভাবনার মাঝে আকস্মিক প্রিয়ন্তীর মনে পড়ে গেল অতীতের তিক্ত স্মৃতিগুলো। ওকে রিজেক্ট করা, মুখের উপর সরাসরি না বলে দিয়ে চলে যাওয়া, একে একে সবটাই মনে পড়ল ওর। অমনি মেয়েটার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটল। পারছে না এক লাফে গাড়ি থেকে নেমে চলে যেতে বাড়িতে। সে যাবে না এই ব্যক্তির সঙ্গে কোথাও। এক গাড়িতে তো প্রশ্নই ওঠে না, তার উপর আবার একই বাড়িতে থাকতে হবে নাকি? ওদিকে ভাইয়ের কথার খেলাপ করার সাহস নেই প্রিয়ন্তীর। মুখের উপর কীভাবে বলবে ভাইকে সে যে যেতে চায় না সেসব? তখন তার ভাই জিজ্ঞেস করলে বা কি উত্তর দিবে? গাড়ি থামান। সবে এই গাড়ি স্টার্ট করেছিল তাজধীর। মেয়েটার কথায় থেমে গেল সে। প্রিয়ন্তী অপেক্ষা করল না আর 1 সেকেন্ডও। সোজা গাড়ির দরজা খুলে নেমে পিছনে উঠে বসলো দাদের পাশে। ওদিকে তাজধীর এহানো ঘটনায় খানিকটা ভোর কিছু বটে। থা হয়ে তাকিয়ে আছে প্রিয়ন্তীর বসার জায়গাটায়। কিছু একটা ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। এরপর পুনরায় গাড়ির স্টিয়ারিং চেপে স্টার্ট করলো সেটা। গন্তব্য আপাতত তো একই, তাদের বাড়ি স্মৃতিকুঞ্জ। চট্টগ্রাম বন্দরে থাকা কোয়ার্টারে আপাতত 3 বন্ধু একজোট হয়ে আড্ডায় মশগুল।
সাম্প্রতিক কোনো একটা বিষয় নিয়ে উপরের কর্মকর্তাদের মধ্যে চলছে দ্বিধাদ্বন্দ্ব। সেসব নিয়ে আলোচনায় বসলেও ঘুরে ফিরে আলোচনার মোড় ঘুরছে অন্যদিকে। সশরীরে উপস্থিত 3 জন থাকলেও আড্ডা দিচ্ছে মূলত দুজনই, অর্ণব আর ফাহিম। শাহরুজ আপাতত ল্যাপটপ নিয়ে এক কোণে বসে আছে, চোখ দুটো স্ক্রিনে গেঁথে এক মনে কাজ করে যাচ্ছে সে। আঙুলগুলো অবিরাম কিবোর্ডে চলাচল করছে। সব সময় মতো তাসদিরের অনুপস্থিতিতে এখানে সব কিছুর দায়ভার এসে পড়ে তার কাঁধে। ফাহিম হেলান দিয়ে বসে পা দুলাতে দুলাতে ভাঙল সেই নীরবতা। ব্যাপারটা কিন্তু এবার আমি কিছুতেই বুঝলাম না। কোনটা? এই যে তাসদির, ওকে কখনো এমন দেখছিস আগে? ঘন ঘন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছে, এমনটা হওয়ার কারণটা কি বলতো? অর্ণব ততোধিক আগ্রহ নিয়ে উত্তর করল, তার উপর এবার তো একদম সেফ অপারেশন শেষে ফিরল। 1 মাসও হয়নি, এর মধ্যে আবার ছুটি নিয়ে চলে গেল। কি এমন ইম্পর্টেন্ট কাজ পড়লো হঠাৎ? সেটাই তো আমারও খটকা লাগছে রে। চোখ শুরু করে যোগ করল অর্ণব। কিছু তো একটা আছে নিশ্চিত। ফাহিম সাথে সাথে সোজা হয়ে বসলো, বলল, তাহলে এবার আসলে সরাসরি ওকে জিজ্ঞাসা করবো, কি বলিস? তুই জিজ্ঞেস করবি আর ও খটখট করে বলে দিবে সব, তাই না? মূর্খ কোথাকার। চেষ্টা করতে দোষ কি? দোষ নাই, কিন্তু লাভও নাই। অর্ণবের ফোনের শব্দে আপাতত কথার ইতি ঘটল ওখানে। অর্ণব ভ্রু কুচকে হাতে তুলে নিল ফোনটা। স্ক্রিনে তাকাতেই চোখ দুটো স্বাভাবিকের তুলনায় বরফ হয়ে এলো খানিকটা। স্ক্রিনে নাম ভাসছে রোজিনা আন্টি। নামটা দেখে তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো শাহরুজের দিকে। ছেলেটা এখনো ল্যাপটপে ব্যস্ত, হাঁক ছাড়লো বন্ধুর উদ্দেশ্যে। কিরে শের, আন্টি আমায় ফোন করেছে কেন হঠাৎ? এতক্ষণে দৃষ্টি তুলে তাকালো শাহরুজ। একবার তাকালো নিজের পাশে অযত্নে সাইলেন্ট হয়ে পড়ে থাকা ফোনটায়। স্ক্রিন টাচ করতে শো করলো মায়ের পরপর 11টা মিসড কলের নোটিফিকেশন। বিরক্তিতে হতাশ শ্বাস ছাড়লো শাহরুজ। মুছে নিল যা বোঝার। অর্ণবের ফোন বেজে যাচ্ছে তখনও। অর্ণব অপেক্ষা করছে বন্ধুর উত্তরের। শাহরুজ চোখের ইশারায় বোঝালো আপাতত রিসিভ না করতে। তবে বেচারা অর্ণব শুনলে তো। ভ্রু নাচিয়ে বলল অর্ণব, ব্যাপার কি রে? আন্টি তোকে ফোন না করে আমাকে কল দিচ্ছে কেন? ব্যাপারটা তো তাহলে খুঁটিয়ে দেখতেই হয় দেখছি। ফাহিম আগ্রহ নিয়ে সামনে ঝুঁকলো, দাঁত কেলিয়ে বলল, কি হয়েছে? কি হয়েছে? অর্ণব আর কিছু না বলে কলটা রিসিভ করে ছুটলো বারান্দায়। এখানে শান্তিতে কথা বলতে পারবে না জানি। শাহরুজ চোখ বন্ধ করে কপালে হাত ঠেকালো। শাহরুজকে একবার বাঁকা চোখে পরক করে অর্ণবের পিছু পিছু ছুটলো ফাহিমও। অর্ণব বারান্দার রেলিংয়ের পাশে এসে দাঁড়ালো আর রিসিভ করে কানে ঠেকাতে শুনতে পেল নম্র ভদ্র কোমলীয় নারীর কণ্ঠখানা। বাবা অর্ণব বলছো? জি আন্টি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? শরীরটা ভালো তো আপনার? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি খবর? কেমন আছো তোমরা? এই তো আন্টি, আপনাদের দোয়ায় ভালো আছি। তা আন্টি হঠাৎ কল দিলেন যে, কিছু হয়েছে? বাবু, কে কতবার কল করলাম, ফোনটা ধরলো না ছেলেটা। কোথায় আছে জানো বাবা? ওতে একটু ব্যস্ত আন্টি, তাই হয়তো খেয়াল করেনি। ফ্রি হয়ে আপনাকে কল দিবনি। কিছু কি হয়েছে আন্টি? আপনি চাইলে আমাকেও বলতে পারেন। উপাস থেকে একটা ছোট দীর্ঘশ্বাস শোনা গেল। এরপর বলতে লাগলেন সেই নারী, বাড়িতে তো একাই থাকি বাবা, দরকার অদরকারে ফোন দিলেও পাই না ছেলেটাকে। অর্ণব ভ্রু কুচকে ফেলল সামান্য, বলল, ও কি কোনো কারণে রেগে আছে আন্টি আপনার ওপর? উপাস থেকে সঙ্গে সঙ্গে উত্তর এলো, ওর রাগ কি কখনো কারণ লাগে বাবা? তোমরা তো তোমাদের বন্ধুকে চেনোই, এমনিতেই রেগে থাকে সব সময়। এমনভাবে করে যেন কিভাবে বলবো বলো। আমার বয়স হয়েছে, ওরও তো বয়স হচ্ছে। কি হয়েছে আন্টি, একটু খুলে বলুন আমাকে। কি বলবো বাবা, ছেলেটার জন্য একটা মেয়ে দেখছিলাম। মেয়েটা আমারই বান্ধবীর মেয়ে। মেয়েটা খুব লক্ষ্মী জানো তো, দেখতেও খুব মিষ্টি। আজকাল দিন এমন সহজ সরল মেয়ে পাওয়া খুবই টাফ। বাড়িতেও তো একা থাকি আমি, আমাকে দেখভাল করার জন্য তো কাউকে দরকার, তাই না? কত করে বললাম বিয়েটা এবার কর, আমার কোনো কথাই শুনলো না। অন্তত একবার তো দেখো, ছবিটা পাঠাই, দেখো। পছন্দ না হলে বাদ, সেটাও রাজি হচ্ছে না। জোর না করে দিলে বিয়ে করবে না বললে। আন্টি আপনি একটু শান্ত হন, আমি দেখছি বিষয়টা।
অর্ণবের সান্ত্বনায় খানিকটা স্বস্তি পেলেন যেন সেই নারী। বললেন, ওকে একটু বোঝাও না বাবা, এভাবে আর কতদিন থাকবো? আমাদের কথা তো ও শুনবে না আন্টি। ও যার কথা শুনবে আপাতত সে আমাদের মাঝে নেই। একটু থেমে সে যোগ করল ফির, আপনি এক কাজ করুন, আপনার বান্ধবীর সঙ্গে পাকাপাকি কথা বলে ফেলুন, আমরা বাকিটা ম্যানেজ করছি। আকস্মিক আনন্দে গদগদ হয়ে উঠলেন সেই নারী কণ্ঠ। তোমরা পারবে বাবা, পারবে ওকে রাজি করাতে? আমরা পারবো কিনা জানি না আন্টি, কিন্তু তাজদির পারবে। জানেন তো, তাজদিরের কথা ফেলার সামর্থ্য কারো নেই। ওর কেন, আমাদের কারোই নেই। তাই ও আসা অবধি অপেক্ষা করতে হবে আন্টি। বাকিটা ওকে বললে ওই মানিয়ে নেবে, নো প্রবলেম। আপনি রিল্যাক্স থাকুন। মেয়েটা খুব লক্ষ্মী জানো তো বাবা, না হলে আমি এত রিকোয়েস্ট করতাম না। বয়সটাও অল্প, এইবার মাত্র এইচএসসি দেবে। ভাবছিলাম এইচএসসি পর বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলবো, কি বলো? একবার আলগোছে এই শব্দটা বেরিয়ে এলো অর্ণবের গলা হতে। প্রচণ্ড ভাবাচাকা খেয়ে নিশ্চিত হতে পরপর প্রশ্ন করলো, কিসে পরে বললেন আন্টি? এসএসসি দেবে বাবা। ইচ্ছে ছিল বড় মেয়েটাকে আনার, কিন্তু হুট করেই সেদিন মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে, তাই ছোট জনকেই ভাবছি। অর্ণব একদলা দীর্ঘশ্বাস ছেড়ে মাথাটা সামান্য পেছনে হেলালো। যেই ছেলে কিনা মেয়েদের সীমা নিয়ে প্রচুর স্ট্রিক্ট, সে কিনা করবে সামান্য এসএসসি পাস পরীক্ষার্থীকে বিয়ে। তার স্ত্রীর মতো শেহরুজও সবসময় একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলে এসেছে মেয়েদের থেকে। তবে তার স্ত্রীর মতো নয়, বরং তার ক্ষেত্রে মেয়েরা নিজেরাই উল্টো দূরে দূরে থাকতো। শেহরুজের তীক্ষ্ণ দৃষ্টি, গম্ভীর চেহারা আর রাগের স্বভাবের জন্য কোনো মেয়ে সহজে তার আশেপাশে ভিড়তে চাইতো না। তবু মাঝে মাঝে আড্ডার ফাঁকে একেবারে নির্লিপ্ত গলায় সে নিজের মতামত জানাতো বাকিদের। সমবয়সী না হলে সম্পর্কের ব্যালেন্স থাকে না। দুজনের মধ্যে যদি বোঝাপড়াটা সমান লেভেলের না হয়, তাহলে এই সম্পর্ক বেশি দিন টেকে না। কথাগুলো সবসময় যুক্তি দিয়ে সাজাতো, তাই বন্ধু? অর্ণব তখন মজা করেই বলতো, এত নাক মুখ কুচকাস না, শেষে দেখবি হাঁটু বয়সী কাউকে ঝুলিয়ে দিবে আন্টি তোর গলা। হে হে কথাটা এইভাবে যে অক্ষরে অক্ষরে মিলে যাবে কল্পনা করতে পারছে না অর্ণব। কিছু একটা ভেবে মনে মনে শয়তানি হাসলো। হ্যাঁ, 2 দিন আগে তো ওকে ধমকেছিল হাঁটুর বয়সী মেয়ের পেছনে পড়ে থাকায়। সেই সুযোগ হাতছাড়া করবে কেন এখন সে? মহিলাকে আশ্বস্ত করলো তৎক্ষণাৎ, আর জানালো, আন্টি আপনি চিন্তা করবেন না, আমরা বিষয়টা দেখছি, আপনি রিল্যাক্স থাকেন। বলে কল কাটলো। বাঁকা হেসে প্রবেশ করলো কক্ষে। শাহরুজ এখনও ল্যাপটপ নিয়েই বসে আছে। ফাহিম সোফায় আতশোয়া হয়ে আছে। রুমে ঢুকে অর্ণব ঢুকে কাল বিলম্ব না করে আচানক বলে উঠল, বাবু, তোমার জন্য তোমার মা বাচ্চা পালার বয়সে বাচ্চা বউ ঠিক করেছে। শাহরুজ মাথা তুলে অগ্নি চোখে চাইল। ওদিকে ফাহিম কথার মাঝখানে রুমে চলে আসায় পুরোটা শুনতে পাই। ততধিক আগ্রহী হয়ে প্যাট ফাটা হাসি চেপে বলল, কি বললে? পাত্রী এবার এসএসসি দিবে, বাবুর জন্য আন্টি বাচ্চা বউ ঠিক করেছে। সমস্যা নেই ভাই, তুই টেনশন করিস না। আমারটা আর তোরটা দুইটাকে একসঙ্গে নিয়ে এসে কলেজে ভর্তি করিয়ে দেবো না, কি বলিস? বাচ্চা পালার বয়সে 2 বন্ধু না হয় কোলে পিঠে তুলে বাচ্চা বউ বড় করলাম। শাহরুজ রাগে চোখ নিক্ষেপ করেও দমাতে পারল না বন্ধুকে। উল্টো অর্ণব গা ছাড়া ভাব নিয়ে বলে গেল, এভাবে রাগ দেখিয়ে লাভ নেই বাবু, বিয়ে আমি কনফার্ম করে দিয়েছি। শাহরুজের রাগের মস্তিষ্ক বিগড়ে যাচ্ছে যেন। পারলে ওই 2 চোখ দিয়ে ভস্ম করে দিবে বন্ধুকে। হাতের কাছে থাকা ফাইলটা সরাসরি ছুঁড়ে মারল অর্ণবকে উদ্দেশ্য করে। এক হাত বাড়িয়ে সহজেই ধরে ফেলল অর্ণব ফাইলটা। ফাহিম প্যাট চেপে হেসে যাচ্ছে। অর্ণব আবারও বলল, রাগ করো না বাবু, তোমার রাগ ভাঙানোর বাচ্চা বউ শীঘ্রই আসতেছে। এইবার শাহরুজ উঠে দাঁড়ালো বসা হতে। চোখে তীব্র বিরক্তি নিয়ে দাঁতে দাঁত চেপে হিস করতে করতে বলে গেল, ইডিয়ট। বলে হানহান করে রুম থেকে বেরিয়ে গেল সে। ওর যাওয়ার দিকে তাকিয়ে অর্ণব আর ফাহিম দুজনেই হেসে কুটি কুটি অবস্থা। প্রায় 1 ঘন্টা লাগাতার গাড়ি চালিয়ে অবশেষে ওদের গাড়িতে এসে থামলো গন্তব্যে। বাড়ির পরিবেশটা আগের তুলনায় আরো ভারী হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তেই ঝপঝপে বৃষ্টি নামবে বলে। দূরে কোথাও গর্জনের মতো শব্দ শোনা যাচ্ছে, আর তার মাঝে টুপটাপ করে 2-1 ফোঁটা বৃষ্টি নামতে শুরু করে দিয়েছে।
গাড়ি থামতেই প্রথমে নড়েচড়ে বসলেন দাদি। ধীর ভঙ্গিতে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। তাজধীর আগে থেকেই গাড়ি পার্ক করে নিয়েছিল। সবার আগেই নেমে দাঁড়ালো সে। তারপর দাদির জন্য সামনের দরজাটা খুলে দিল। দাদি নেমেই সোজা এগোলেন বাড়ির অভিমুখে। প্রিয়ন্তী ইচ্ছা করে শেষে নামলো। লোকটা চলে গেলে ও নামবে বলে বসে রইল ঠায় ধরে। তাজধীর স্বাভাবিক কদমে এগিয়ে যেতে নেমে এলো প্রিয়ন্তী। ওদেরকে তাজধীর হঠাৎ কি মনে করে পিছু ঘুরতে দেখতে পেল মেয়েটা গাড়ির ভেতর থেকে উড়না টানছে। প্রিয়ন্তীর জর্জেটের উড়নাটা গাড়ির দরজার ফাঁকে আটকে গেছে। দরজা লক হয়ে যাওয়ায় কাপড়টা ভেতরে টানটান হয়ে আছে, আর বাইরে বের করার জন্য মেয়েটা টানাটানি করছে সেটা। চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি এসে ভর করেছে। বৃষ্টির ফোঁটা ততক্ষণে আরো ঘন হতে শুরু করেছে। প্রিয়ন্তী প্রচণ্ড বিরক্তিতে গজগজ করে টানছে উড়নাটা। পেছন ঘুরে এগিয়ে এলো তাজধীর। দাঁড়ালো একদম মেয়েটার গা ঘেঁষে। দরজার লক খুলে উড়নাটা একটানে বের করে আনতে আনতে ভারী কি ভয়েসে বলল, সামান্য একটা ওড়না সামলে রাখতে পারছেন না, সেখানে স্বয়ং তাজধীর সিদ্দিক আজানকে সামলানোর স্বপ্ন দেখেন কিভাবে মিস প্রিয়ন্তী? দুজনের শরীর তখন ছুঁই ছুঁই। কথাটা বলে আর থামলো না তাজধীর। যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গেল। মাঝখানে তোলপাড় করে দিয়ে গেল প্রিয়ন্তীর ভেতরটা। লোকটা ওর এত কাছাকাছি কেন আসলো আবার? কেনই বা এমন করে কথা বলছে প্রতিবারের মতো? এটা কি একটু বেশি বাড়াবাড়ি নয়? প্রিয়ন্তীর রাগে চল শক্ত হলো। মানতে নারাজ হলো আকস্মিক লোকটা ওর এত কাছাকাছি আসায় শরীরে উৎপন্ন হওয়া সেই শীর্ষের অনুভূতি। এই লোকের পাল্লায় পড়বে না, পড়বে না তুই বেয়াদব মেয়ে। এই লোক তোকে আবারও একইভাবে ভেঙে দিতে চায়, ভেঙে গুঁড়ে তছনছ করে দিতে চায়। একদম এবার এই লোকের পাল্লায় পড়ে গা ভাসাবে না। নিজেকে নিজে ধাতস্থ করে গদগদ পায়ে নিজের উড়নাটা ঠিক করে নিয়ে ভেতরের দিকে চলে গেল প্রিয়ন্তী। ড্রয়িং রুমটা তখন অদ্ভুত এক উষ্ণতায় ভরা। ডাক্তার শামীমা কিছুক্ষণ আগেই নিশ্চিত করে গেছেন মিতালির প্রেগনেন্ট হওয়ার বিষয়টা। আর সেই খবর শোনার পর থেকেই পুরো বাড়িটা এক নতুন আলোয় ভরে গেছে যেন। বাভেল একদম স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল স্ত্রীর পানে। পৃথিবীর সবচাইতে আবেগী আর খুশির মুহূর্ত বোধ হয় একটা ছেলের জন্য এটাই। এই আনন্দ মুখে প্রকাশ করার মতো নয়, উপলব্ধি করার জিনিস এটা। যার হয় সেই বুঝে। পারছে না সবার সামনে স্ত্রীকে কোলে তুলে নিয়ে ভাগাভাগি করুক সেই আনন্দের মুহূর্তটুকু। আর মেতালির মা মোহনা বেগম তো এক মুহূর্ত দেরি করেনি। ড্রাইভারকে দিয়ে সে তখনই দোকান থেকে মিষ্টি আনিয়েছেন। আর নানি হবেন তিনি। যদিও খুব শখ ছিল আগে দাদি হওয়ার, তবে নানি হওয়ার খুশিটাই বা কম কিসে। মিতালির দাদি এলেন, ততক্ষণে তার কানে পৌঁছে গেছে সে আনন্দের খবর। এক একে তাজধীর প্রিয়ন্তী সকলে জানতে পারল তা। প্রিয়ন্তী তো উচ্ছ্বাসে গদা গদা হয়ে দৌড়ে এসে বসলো ভাবির পাশে। জিজ্ঞেস করলো নিশ্চিত হতে, সত্যি ভাবি আমি ফুপি হতে চলেছি তাহলে? মিতালি হেসে মাথা নাড়ল উপর নিচ। প্রিয়ন্তী তৎক্ষণাৎ জোরে ধরল ভাবিকে, মুখে একরাশ মুগ্ধতা ঢেলে বলল, অভিনন্দন তোমাদের। ইস, কবে যে আসবে ছোট সোনাটা, আমার তো তরই সইছে না। কাজের মেয়েটা ট্রে ভর্তি মিষ্টি নিয়ে ঘুরছে, সবাইকে খাওয়াচ্ছে। সেখান থেকে একখানা মিষ্টি তুলে নিল প্রিয়ন্তী, খাওয়ালো ভাবিকে। এরপর পাভেল মোহনা বেগম দাদিকেও খাওয়ালো। মিষ্টির বক্সটা খোলা অবস্থায় রাখা ছিল টেবিলের উপর। তাজধীর সেখানে এসে দাঁড়ালো, একটা মিষ্টি তুলে নিল খুব স্বাভাবিকভাবেই। আগত্যে এসে থামলো মিতালির সামনে। মনকে খাইয়ে পরপর আরেকটা মিষ্টি এনে প্রিয়ন্তীর সামনে দাঁড়ালো সে। তারপর হুট করেই একদম অপ্রত্যাশিতভাবেই মেয়েটার মুখে ঠেসে ঢুকিয়ে দিল মিষ্টিটা। খানিকটা ঝুঁকে কানের পাশে এসে হাসকি টুনে বলে উঠল, আপনার তো সোজা প্রমোশন হয়ে গেছে মিস ব্লু হাফ মুন, একেবারে সোজা মামি হতে যাচ্ছেন। দণ্ড স্থির হয়ে বসতে পারছে না প্রিয়ন্তী। বিগত মিনিট 30 যাবৎ অস্থির হয়ে লাগাতার পায়চারি চালিয়ে যাচ্ছে। ঘরের এক কোণ হতে আরেক কোণ পায়চারি করতে করতেই মাথায় পাকাচ্ছে একের পর এক প্রশ্নের সমারোহ। আচ্ছা, লোকটা চাইটা কি? কেন করছে আবারও এমন? কেন পুরনো ক্ষত দাঁড় শুকাতেই সেখানে নতুন ঘা তৈরি করতে উঠে পড়ে লেগেছে সে? আচ্ছা, বজ্জাত মানুষ তো এটা। বারবার এই রকম আচরণ করার মানে কি দাঁড়ায়? ওকে মানুষ নয় নাকি ওর মন নেই? খারাপ লাগে না ওর? আগের বার যাওয়ার আগে কাঠ গলায় বিন্দুমাত্র ভাবান্তর নেয়নি লোকটা যে ওকে সরাসরি না বলে দিয়েছিল, সেই অনুতপ্ত বোধটুকু কি নেই? তাহলে এখন আবার কেন এমনটা করছেন তিনি? এভাবে বারবার মজা নেওয়ার মানেটা কি?
এই মজার ছলে আটকেই তো এত বড় একটা ছ্যাঁকা খেয়েছিল সেবার। ভাবতে ভাবতেই প্রিয়ন্তী থেমে দাঁড়ালো। তারপর হঠাৎই রাগে ফুঁসে উঠে বলল, নিজেকে কী ভাবিস রে? সবসময় কেন এমন করবে? প্রথমে মানুষকে কনফিউজ করবে, তারপর আবার নিজের মতো করে সরে যাবে। বেটা জচ্ছুর খাটাস নিরামিষ বান্দর হনুমানের বাচ্চা। নিজের অজান্তেই আরও কয়েকটা অর্ধেক উচ্চারিত গালি বেরিয়ে এলো ওর মুখ থেকে। রাগের কারণে বুকটা ওঠানামা করছে দ্রুত। অস্থির হয়ে গিয়ে টেবিলের উপর রাখা ফোনটা তুলে নিয়ে কল লাগাতে গেল শ্রেয়াকে। কল বাটনের উপর চাপতে গিয়েও কি মনে করে যেন থেমে গেল। হে কি করতে যাচ্ছিল? না না, এই মেয়েটাকে জানালে নিশ্চয়ই মেয়েটা আগের বারের মতো এবারও ওকে উল্টাপাল্টা লজিকেই বোঝ দিতে আসবে। একটা বিরক্ত শ্বাস ফেলে ফোনটা আবারও রেখে দিল টেবিলে। 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরলো। এভাবে থাকা যাচ্ছে না। এই বাড়িতে থাকলেই তো লোকটার সামনে পড়তে হবে, আর সেটাও চায় না ও, একদমই না। যে অনুভূতিটাকে এত কষ্ট করে চাপা দিয়েছে, ভুলে থাকার চেষ্টা করেছে, সে অনুভূতি আবারও পুনরুজ্জীবিত করতে চায় না প্রিয়ন্তী। কিন্তু করবেটা কি? ভাবি অসুস্থ, এই অবস্থায় ছেড়ে চলে যাওয়াটা নিশ্চয়ই শোভনীয় দেখায় না। প্রিয়ন্তী চোখ বন্ধ করে গম্ভীর একটা শ্বাস নিল। এভাবেও থাকতে পারবে না যে ও। ফট করে মাথায় একটা আইডিয়া আসতেই হন্তদন্ত হয়ে দরজার দিকে ছুটল। দরজা খুলে বেরিয়ে পড়ল করিডরে। সোজা হাঁটতে হাঁটতে গিয়ে দাঁড়ালো ভাবির রুমের সামনে। দরজাটা ফিরে রাখা। ওর ভাবির নিচে মায়ের সঙ্গে কথাবার্তা বলছে। উপরে আপাতত ওর ভাই একাই। ভেতরে পাভেল তখন তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম ছেড়ে বেরিয়ে আসছে। প্রিয়ন্তী আস্তে করে নক করলো দরজায়। ভাইয়া আসবো? কিরে, কিছু বলবি? ভাইয়া একটু কথা ছিল। পাভেল বিছানার ধারে বসে তোয়ালেটা পাশে রাখলো। বলল, বল, শুনছি। প্রিয়ন্তী থামলো 1 সেকেন্ড। গলা শুকিয়ে আসছে যেন। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি ভাবছিলাম এখানে না থেকে বাড়িতে ফিরে যাই ভাইয়া। কথাটা বলে চোখটা নামে ফেলল। পাভেল তৎক্ষণাৎ ভ্রু কুঁচকে প্রশ্নাত্মক চোখে চেয়ে বলল, কেন? সামনে তো আমার পরীক্ষা, প্রিপারেশন নিতে হবে, আর বইও তো সাথে করে নিয়ে আসিনি। আর কোনো সমস্যা নেই তো? তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল প্রিয়ন্তী, না ভাইয়া, আর কিছু না। পরীক্ষার সামনে তো পড়তে হবে, আর বইও আনেনি সাথে করে। এভাবে হুট করে চলে আসলাম না, তাই বলছিলাম কি, ভাবি না হয় থাকুক, আমি আর দাদি চলে গেলে। পড়া তোর এমনিতেও হবে না এখন। মানে? পাভেল শান্ত গলায় বলতে শুরু করলো, কাল রাতে আমরা এখান থেকেই গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি। আমার ফ্রেন্ডের বোনের বিয়ে, ভুলে গেছিস? এখান থেকে গেলে রাস্তাটাও আরও ইজি হবে, না হলে দেখা যাবে আরও দূর জার্নি করে যেতে হচ্ছে। তাই আমি ভাবছি পুরো ফাংশনটা শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। প্রিয়ন্তীর মুখের রং ফিকে হয়ে এলো। পাভেলের কথা শুনতেই পাভেল আবারও বলল, একেবারে বিয়ে শেষ হলেই সবাই একসাথে ফিরবো ভাবি। 3-4 দিন তো লাগবেই, ম্যানেজ করে নে। এছাড়া আর কোনো সমস্যা নেই তো? বলে এক ভ্রু কুঁচকে তাকালো পাভেল। প্রিয়ন্তী তড়িঘড়ি করে মাথা নেড়ে না বোঝালো। বিয়ের ব্যাপারটা তো পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। এমনকি পাভেলের রাগ থেকে বলে রাখা শপিংয়ে যাওয়া, সেটাও মাথা থেকে সরে গিয়েছিল। সব কিছু মিলিয়ে মাথাটা ভন ভন করতে লাগলো ওর। নিঃশব্দে মাথা নেড়ে বেরিয়ে এলো প্রিয়ন্তী রুম ছেড়ে। করিডোরে দাঁড়িয়ে একবার চোখ বন্ধ করলো। 3-4 দিন, আরও 3-4 দিন এই বাড়িতে থাকতে হবে, মুখোমুখি হতে হবে ওই লোকটার। কিভাবে পারবে ও নিজেকে সামাল দিতে? উপরন্তু লোকটা ওর পিছিয়ে যেভাবে লেগে আছে, তাতে না আবার রেগে গিয়ে 2-4খানা কঠোর বাক্য ছুড়ে দেয়। আজ যদি এই লোকটার জায়গায় অন্য কেউ হতো, নিশ্চয়ই প্রিয়ন্তী এভাবে নিঃশব্দে এত কিছু মেনে নিত না। সম্পর্কের দিক থেকে যে ও আটক, ভাবের বড় ভাই হয় সে। প্রিয়ন্তী চায় না ওদের মধ্যে যে বিষয়টা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা নিয়ে ওর ভাই ভাবির মধ্যে কোনো প্রকার ঝামেলার সৃষ্টি হোক। সেদিন রাতটা প্রিয়ন্তী নিজেকে ঘরবন্দি করে রাখলো, বেরোলো না, আর ডিনারটা পর্যন্ত করেনি মেয়েটা। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে বিছানায় গায়ে এলিয়ে দিল। নিচে গেল যে লোকটার সম্মুখীন হতে হবে ওকে, যেটা প্রিয়ন্তী একদমই চায় না। আর এমনিতে লোকটাকে দেখলে পুরনো স্মৃতি কিরবির করে ওঠে, মাথা ছাড়া দেয় মস্তিষ্ক জুড়ে। যতই হোক, জীবনের প্রথম ভালো লাগা ওর, ভালোবাসাও তো ছিল।
একদমই ভালোবাসিস না প্রিয়ন্তী তুই। ছি, এতটাও দুর্দশা হয়নি তোর যে তোকে প্রত্যক্ষভাবে রিজেক্ট করেছে তাকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। বেটা নিরামিষ একটা, মানুষকে এভাবে বিব্রত করে কি মজা পায় কি জানে। মনে মনে নিজেকে নিজে হাজার ধমকে থামকিয়ে শান্ত করতে চাইল। ওদিকে নিস্তলার তখন রাতের খাবারের প্রস্তুতি শেষ। মোহনা বেগম নিজ হাতে সব গুছিয়ে রেখেছেন। টেবিলে একে একে বসেছে সবাই। মিতালি, পাভেল, তাসধীর, দাদি। মোহনা বেগম প্লেট সাজাতে সাজাতে হঠাৎ বললেন, প্রিয়ন্তীকে ডাকিসনি? মিতালি বলল, ডেকেছিলাম আম্মু, প্রিয় বোধহয় ঘুমিয়েছে, রুমের লাইট অফ ছিল। মোহনা বেগম থামলেন, চোখ তুলে বললেন, এই সময় ঘুমিয়ে গেছে, খাবে না মেয়েটা? পাভেল বলল, ভার্সিটি থেকে আসার সময় নাকি ফ্রেন্ডদের সঙ্গে খেয়েছিল, ক্ষুধা নেই বলল। ও। সবাই মনোযোগ দিল খাবারে। খাবারের পুরোটা সময় আর একটা বাক্য ব্যয় করলো না তাসধীর। চুপচাপ যেভাবে এসেছিল সেভাবেই খেয়ে চলে গেল উপরে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে পেটের ভেতরটা মুচড় দিয়ে উঠল প্রিয়ন্তীর। মেয়েটা ক্ষুধা সহ্য করতে পারে না। প্রথমে ঘুমালেও শেষ রাতের দিকে ঘুম ভেঙে যায় ওর। পেটের মধ্যে ইঁদুর হাতুড়ি পিটা করছে। তারপর 2 গ্লাস পানি খেয়েও শান্ত হয়ে থাকতে পারছে না। মাত্র বাজে সকাল 7টা। পেটে কিছু না যাওয়া অব্দি শান্তি পাবে না ভেবে এক পর্যায়ে উঠে বসে ও। মনে মনে সিদ্ধান্ত নিল নিচে নেমে টুকটাক কিছু খেয়ে নেবে। এত সকালে নিশ্চয়ই ওই নিরামিষ ব্যাটা ঘুম থেকে উঠবে না। যে ভাবা সেই কাজ। কোনো রকম ফ্রেশ হয়ে নিচে নামতে চোখে পড়ল বড় সোফাটায় আরামসে বসে বসে সকালের পত্রিকা পড়া মোহনা বেগমকে। প্রিয়ন্তীকে নামতে দেখে চোখ তুলে বললেন তিনি, আরে প্রিয়ন্তী, এত ভোরে উঠলে যে? প্রিয়ন্তী অপ্রস্তুত হাসি দিয়ে নামতে নামতে বলল, ঘুম ভেঙে গেছে আন্টি। পেট খালি থাকলে ঘুম কিভাবে আসবে? নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে। প্রিয়ন্তী ইতস্তত করে আমতা আমতা করে বলল, ওই মানে একটু পেয়েছে আর কি। ভদ্রমহিলা উঠে সোজা কিচেনের দিকে হাঁটা দিলেন। প্রিয়ন্তী অপ্রস্তুত হয়ে আস্তে আস্তে নামলো নিচে। কাজের মেয়েটা তখন সকালের নাস্তা বানানোর কাজে ব্যস্ত। মোহনা বেগম নিজের হাতেই পরোটা ছেঁকে এনে টেবিল সাজালেন। গরুর মাংস গরম করলেন। টেবিলে আগে থেকে জুস ব্রেড রাখা ছিল। প্রিয়ন্তী খানিকটা লজ্জায় দুনমনা মনে গিয়ে বসলো টেবিলে। বার কয়েক না করলো মোহনা বেগমকে এতটা হাইপার হতে হবে না, যা আছে তাতেই হবে। ভদ্রমহিলা শুনলে তো। প্রিয়ন্তীর মাঝে মাঝে খুব অবাক লাগে। মা এত ভালো, ওর ভাবেও তো কত মিশুক, কত ভালো। তবে ওই নিরামিষ ব্যাটা কার মতো হয়েছে কে জানে। কাজের মেয়েটা ডিম পোস্ট করে এনে প্রিয়ন্তীকে দেখে অবাক হয়ে বলল, আপা এত সকালে উঠছেন যে? খিদায় ঘুম আসেই নাই মনে হয়। না খাইয়া শন কিসের জন্য? আমার মা বলতো না খাইয়া শুইলে শরীর থেকে হাফ কেজি মাংস নাকি কইমা যায়। আপনার চেহারাও হেয়ার লাইকা এমন শুকনা শুকনা লাগতাছে। প্রিয়ন্তীর লজ্জায় মাথা কাটে যাওয়ার মতো অবস্থা। এরকম বিব্রতকর অবস্থায় কোনো শত্রু না পড়ুক। ইস, সকালের কোমল রোশনিটুকু সরে গিয়ে ধাবিত হয়েছে ঘর ঘরে রোদ্দুর। সিদ্দিকগঞ্জের ছাদটা বেশ বিস্তৃতই। চারপাশে নিচের বাগানটা স্পষ্ট দেখা যায় এখান থেকে। সামনে পুরোটা জুড়ে সাজানো বাগান, গোলাপ, গাঁদা আর নানা রঙের অচেনা ফুলে ভরা বাগানটা। মাঝখানে ছোট্ট ফোয়ারা, যেখান থেকে টুপটাপ করে পানি পড়ার শব্দ ভেসে আসছে। এইসব কিছুই পূর্ণ মনোযোগে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে প্রিয়ন্তী। পরনে ওর গাঢ় প্যাস্ট রঙের লিলেনের একটা পাকিস্তানি লং 3 পিস। বাতাসে ওড়নাটা আস্তে আস্তে দুলছে। চুলগুলো কাটা দিয়ে এলোমেলোভাবে পেঁচিয়ে রাখা। রুমে থাকতে দম বন্ধ লাগছিল, তাই উঠে এসেছে ছাদে। খোলা হাওয়ার নিচে থাকলে হয়তো কিছুটা ভালো লাগবে। নিয়ম মতো গতকাল রাতেও একই নাম্বার থেকে ওর ফোনে মেসেজ এসেছে। প্রতিদিনের মতো সকালে উঠে সেই ফোনে কল ব্যাক করলেও কোনো লাভ হয়নি। বরাবরের মতোই সুইচ অফ এসেছে। প্রিয়ন্তীর আজকাল একটু বেশি অসুস্থ লাগে, কেন যেন খুব ভয়ও হয়। দিন দিন সে ভয়ের মাত্রাটা বাড়ছে বই কি কমছে না। একবার মন চায় বিষয়টা ওর ভাইকে শেয়ার করতে, তবে অনেক কিছু ভেবেই পরবর্তীতে পিছপা হয়ে যায় ও। শুধু শুধু এসবে ওর ভাইকে জড়ালে দেখা যাবে ওকে নিয়ে অতিরিক্ত টেনশন করবে। মিসের কি মন খারাপ নাকি? পেছন থেকে ভেসে এলো অতি পরিচিত ভারী পুরুষালী গম্ভীর সেই কণ্ঠখানা। প্রিয়ন্তী পেছন ঘুরল না, আর না তো কোনো উত্তর দিল। এই লোকটার জ্বালায় দণ্ড শান্তিতে শ্বাসটাও ফেলা মুশকিল যেন।
ঠিক যেখানে সেখানে এসে হাজির। গত রাত থেকে কতভাবে এড়িয়ে চলার চেষ্টা করছে, ডিনার পর্যন্ত স্কিপ করেছে, না খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে সবার আগে উঠে খেয়ে পালিয়েছে শুধুমাত্র লোকটার মুখোমুখি না হতে। ওদিকে তাজধীর কয়েক পা এগিয়ে এলো, এসে দাঁড়ালো কাছাকাছি। লোকটা দাঁড়াতে পুরুষ হলেও শরীর থেকে ভেসে আসা মিষ্টি সুবাসটা ভোর ভোর করে বাতাসের সঙ্গে এসে নাকে বাড়ি খেল প্রিয়ন্তীর। ততক্ষণে লোকটা আরও কাছে এসে গলা খানিকটা নামিয়ে আবারও বলল, মিস বোধহয় কোনো কারণে আমার উপর রেগে আছেন। বারবার বারবার একই কথা। এবার প্রিয়ন্তীর ধৈর্য ভাঙল, জমে থাকা বিরক্তিটা আরও চেপে রাখতে পারল না। টকবক করা চোখে স্ফুলিঙ্গ ঝরে পড়ল যেন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।